এই মামলাতে আপনার ওর নির্বাচনটা ক্যান্সেল হবে, এমপি পদটা খারিজ হবে, 6 বছর দাঁড়াতে পারবে না, ওখানে নতুন করে নির্বাচন হবে। এ নিয়ে অলরেডি আমি ইডি এবং ইনকাম ট্যাক্সে কমপ্লেন করে দিয়েছি। জমি রেকর্ড কাগজপত্র সব তুলে নিয়েছি। এটা অনেকের কাছে এই তথ্যটা নেই, আমার কাছে আছে। কি বলছি বুঝেছে? মা ব্যাটা যা বলে দেবো। স্যার, আজকে তো আপনি কোর্টে এসেছিলেন অভিষেক বিষয়ে যে মামলাটা ছিল, এই মামলাটা সম্পর্কে যদি কিছু বলেন। না, আজকে তো ডেট ছিল, তো আমাদের পিটিশনের এগেনস্টে ওরা যে উত্তর দিয়েছিল তার পাল্টা আমরা এভিডেন্স সমেত জমা করেছি এবং একটা ব্রহ্মাস্ত্রও জমা করা হয়েছে। সেটার বিষয়ে পরবর্তীকালে আমাদের যিনি সিনিয়র লিডার আছেন ওনারাই বলবেন প্রেস করে। এবং যেটা নিয়ে আমরা বারবার যেটা বলছি যে অভিষেক যে বড় বড় আগে ডায়ালগ দিচ্ছিল মনে আছে 7 লক্ষ ভোটে, যে এখন দেখেছেন তো যে ওই চালানোটা এবার বন্ধ হয়ে গেছে। তো নেই ওইখানে গত 1.5 বছর ধরে তো বন্ধ করতে পেরেছি তো অন্তত ওর চালানোটা। যে এইভাবে 1.5 লক্ষ ভোটে যে হচ্ছে 7 লক্ষ ভোটে যে ছাপ্পা মেরে জিতেছে, তো ক্যামেরার অ্যাঙ্গেলগুলো ঘুরিয়ে লেন্সগুলোতে ফেভিকল এবং কাদা লেপে এবং পোলিং এজেন্টদের মারধর করে একটা অরাজকতা সৃষ্টি করেছিল। সেইটা যে আপাতত প্রত্যেকটা মানে এক্সপোজ হয়েছে আর কি। আমরা তো ইলেকশন পিটিশন এই সব বিষয়গুলো নিয়েই করেছি, অনেক এভিডেন্সও জমা দিয়েছি, আরও দেওয়া হবে আগামী। এবং আমাদের আজকের যে এফিডেভিট করে যে জমা দিয়েছি আমরা, তো সেইটা ক্যাপ্টেন রেকর্ডে রাখতে বলেছেন বিচারপতি, এবং আগামী 9 তারিখে আমার এটার শুরু হবে আর কি। স্যার, যেটা 9 জানুয়ারি যেটা দেখা যাচ্ছে যে আগামীকাল 16ই ডিসেম্বর এসআইআর পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। বলা হচ্ছে যে প্রায় 69 লক্ষ নাম বাদ যেতে পারে, ভুয়ো মৃত ভোটার বাদ যেতে পারে। এর ফলে কি শাসক দল বিপদে পড়বে? না, 1,67,00,000 বের হবে, বাদ যাবে না। আমার হিসাব অনুযায়ী যেহেতু 2004 থেকে 2024 অবধি আপনার অল ইন্ডিয়া যে অ্যাভারেজ ছিল ভোটার বৃদ্ধি, তার থেকে 25%, এই 15% হচ্ছে আপনার বৃদ্ধি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, মোর অল 70 লাখ। এরপরে 2022, 23 এবং 2025, 2002, 2003 এবং 2025, এই 3 বছরের জন্য অতিরিক্ত আরও 15 লক্ষ ধরুন। তো 85 লক্ষ থেকে 90 লক্ষ ভোটার তো সলিড বাদ যাবেই। এরপরে আরও কিছু রোহিঙ্গা আছে, এসব নিয়ে 1 কোটির বেশি টপকানো উচিত নয়। এবার 2002-এর এসআইয়ের আগে তো অনেক তখন ভুয়া লিগালাইজড করে দিয়েছে ওরা, তো সেইটা তো আর কি করা যাবে। আর আপনার যেটা আমি কালকে ইলেকশন কমিশনকে, সিইওকে এবং একটা চিঠি করেছি ইসিআইকে, যে এই যে 1,67,00,000 মধ্যে অনেকে আছে যে 2002 সালে তাদের কোনো মাইনর আর কি বিচ্যুতি হয়েছে নামের স্পেলিং বা এইসব ক্ষেত্রে, তারা এখন অনেকে সিনিয়র সিটিজেন হয়ে গেছে, তাদেরকে যেন বেশি হ্যারাস না করা হয়। এবং যে সমস্ত মাইনর ত্রুটিগুলো আছে, নামের বানান বা ল্যাঙ্গুয়েজের প্রবলেম, তো সেই ক্ষেত্রে ফর্ম 8-এ যেন উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তাদের, তাহলে কি হচ্ছে ফিজিক্যাল হিয়ারিংটা দরকার নেই। কারণ একসঙ্গে 1,67,00,000 ফিজিক্যাল হিয়ারিং করতে গেলে ওখানে তৃণমূল ইচ্ছে করে ক্যাওয়াস করবে। এই ক্যাওয়াসটাকে আমাদের রুখতে হবে। ইলেকশন কমিশনের পুরো দায়িত্ব হচ্ছে এইটা, ক্যাওয়াসটা যাতে না করে। এবং যাদের মৃতদের ভোটের নাম তালিকা বা যাদের বাবা ছেলের সঙ্গে যে বয়সের ফারাক 15 বছর, অনেকে যে বাবা হয়ে গেছে, এই সমস্তগুলো একদম পুরো ফিজিক্যাল হিয়ারিং করা উচিত। এবং আমি আশা করব যে মোরাললেস 1 কোটির মতন বাদ যাবে। এবং অবশ্যই তো মমতা ব্যানার্জির দল তো অবশ্যই হবে, কারণ এইটার পুরো সুবিধাটাই তো ওরা নিত না। 2024-এ আমার হিসাবে যেমন ডায়মন্ড হারবারে নিয়ার আবার 3 লাখের মতন এইসব ফলস মৃতদেহ রোহিঙ্গা ঢোকানো আছে, কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন ডিটেক্ট করতে পেরেছে 1,18,000-এর মতো। আমি ইলেকশন কমিশনকে এটাও চিঠি করেছি যে মিনিমাম 3 লাখ হওয়া উচিত শুধু ডায়মন্ড হারবারেরই এই ভুয়া ভোটার। তো দেখা যাক কী হয়। কিন্তু এর ফলে এসআইয়ের ফলে তো তৃণমূলের এই বদমাশিগুলো আর কি বন্ধ হবে। ইলেকশন কমিশন যে রিপোর্ট দিচ্ছে তাতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভুয়ো ভোটার রয়েছে ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা পোর্ট এবং মমতা ব্যানার্জির কেন্দ্র ভবানীপুরে। না, এগুলো তো হচ্ছে, এবং আমি এ বিষয়ে নিশ্চিত যে শুধু ওই দুটো কেন্দ্র নয়,
যদি অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে যদি ঠিকঠাক হতো, কারণ ওখানকার যে বিডিওরা রয়েছে, যারা ডিএমরা রয়েছে, গতবারে তো আপনি জানেন যে 2024 উলগানাথন তিনি নিজে কন্ট্রোল রুমে থেকে পুরো ডায়মন্ড শুধু পরিচালনা করেন, অনেক কেন্দ্রেই গড়বড় করে দিয়েছে এই উলগানাথন, যিনি ডিএম ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনায়। তাই ডিএমরা হচ্ছে আপনার দলদাস মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকারের। যেমন ধরুন বর্ধমানের পূর্বে যে রয়েছে আয়েশা রানী, আমি তো ওর নামে কমপ্লেন করেছি, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছি। ও পুরো তৃণমূলের কাজ করছে, সব বিডিও এসডিওকে বলে দিচ্ছে যে বিএলওর কাছ থেকে ওটিপি নাও, নিয়ে যারা মৃতদেহ বাদ দিয়েছে ওদেরকে আবার লিস্টে ফিরিয়ে আনো, তো রিভার্স করে। তো এরকম সব রয়েছে এবং ডায়মন্ডে কম হবে না। আর মমতা ব্যানার্জি আর ফিরহাদ হাকিমের এলাকায় এই সব ভুয়া ভোটারের যে এত সংখ্যা, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। এই সিস্টেমই তো চালিয়ে এসছে না মমতা ব্যানার্জি। 16 ডিসেম্বরের পর থেকে হিয়ারিং শুরু হচ্ছে। মমতা ব্যানার্জি বলেছেন হিয়ারিংয়ে যদি কাগজপত্রে কোনো সমস্যা থাকে ওখানে আমাদের মে আই হেল্প ইউ ক্যাম্প থাকবে, আপনারা ওখান থেকে কাগজ সংগ্রহ করে নেবেন। মানে সেখানেও কি তাহলে ভুয়ো কাগজ দিয়ে দেওয়া একদম হবে? একদম 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 এসআইআর নিয়ে যতটা আমি জানি, ইলেকশন কমিশন যতটা গড়জালো ততটা কিন্তু বর্ষালো না। আমার আরও কঠোর হওয়া উচিত ছিল এবং কিছু এখন পর্যন্ত কাউকে তেমন পানিশমেন্টও দেয়নি। ইমিডিয়েট পানিশমেন্ট দেওয়া উচিত যেন ভিডিওগুলোকে, যেন ফলতার ভিডিওর সম্পর্কে ডিরেক্ট অভিযোগ আছে, অথচ সেই ওর চাকরিটাও হচ্ছে অনেক গড়বড় আছে, সেসব তথ্য প্রমাণ আছে, আমরা ঠিক সময় সেগুলোকে এক্সপোজ করব। তো যে এরকম অনেক আছে ভিডিও, আপনার ইয়ারও এরা ডাইরেক্ট যুক্ত এই সমস্ত দৌড়মড়ির সঙ্গে। তা কাউকে তো পানিশমেন্ট দিতে পারেনি ইলেকশন কমিশন, আর কবে দেবে, তাই না? প্রয়োজনে আমি কালকে যে চিঠিতে লিখেছি যে প্রয়োজনে আরও 15-20 দিন সময় নেই, তাড়াহুড়ো করে কাজ নেই, এই ফিজিক্যাল হিয়ারিংটা 15-20 দিন টাইম নেই, এবং এইটাতে যাতে মমতা এইটাকে ইস্যু না করে, ইলেকশন কমিশনের ঘাড়ে দোষ না চাপায়, সেই জন্য ইলেকশন কমিশনকে সতর্ক থাকতে হবে পুরো বিষয়টা নিয়ে। এবং একই সঙ্গে যারা সামান্য মাইনর যাদের ত্রুটি আছে, কারণ 1,67,000 মধ্যে দেখা যাবে 50,000 এরকম সব রয়েছে মাইনর ত্রুটি, তো ওগুলোকে বেশি কিছু না করে ফর্ম 8-এ উপযুক্ত ফর্ম 8-এ তো আপনার সংশোধন করাই যায়, তো সেক্ষেত্রে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে সেই জন্য ইলেকশন কমিশন ওগুলো গ্রহণ করে এবং তারপর যেটা সন্দেহ হবে তার উপরেই ফিজিক্যাল হিয়ারিংটা করুন। সব কিছুর 1,67,00,000 ফিজিক্যাল হিয়ারিং করা সম্ভব। এই আপনি যে বলছেন ইলেকশন কমিশন কাউকে পানিশমেন্ট দেয়নি, তাহলে সিপিএম যে একটা তত্ত্ব দেয় যে কোথাও গিয়ে একটা সেটিং চলছে, সেটা কি সত্যি? কিসের সেটিং? কার সঙ্গে সেটিং? ইলেকশন কমিশনকে বিজেপি লোক নাকি? বিজেপির তো কোনো সংস্থা নেই ইলেকশন কমিশন, এটা তো একটা স্বয়ংশাসিত পার্লামেন্টের মানে আমাদের ভারতের সংবিধান অনুযায়ী এটা তো সম্পূর্ণ স্বয়ংশাসিত সংস্থা। আচ্ছা, আপনি যারা যে সমস্ত কমপ্লেন্ট আপনাদের ডায়লগ দেয় না যে বিজেপি আর তৃণমূলের সঙ্গে সেটিং আছে, ওদেরকে বলবেন, আমি অভিজিৎ দাস ববি বলছি, ওদেরকে বলবেন যে ওদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও কেন আমি যখন অভিষেক ব্যানার্জির এগেনস্টে কেস করলাম, ওদেরকে বারবার বললাম যে তোমরা কেস করো, ফাইল করো, ওরা কেন ফাইল করেনি? এবং তারপরে যখন আইএসএফ অ্যাডেড পার্টি হলো, যখন ইনসাফ পার্টি অ্যাডেড পার্টি হলো, কেন সিপিএমের আমি নিজে প্রতিকূলের সঙ্গে কথা বলেছি, আমি নিজে সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছি, শ্রমিক লাহিড়ীর সঙ্গে কথা বলেছি, কেন সিপিএমের সেখানে অ্যাডেড পার্টি হলো না? ওদেরকে বলবেন তার সেটিংটা কারা করে। ওরা যদি সেটিং না করতো তাহলে তো আমার এই কেসে তো অ্যাডেড পার্টি হতো তো অভিষেকের বিরুদ্ধে। আমি বোঝাতে পারছি কতটা সেটিং করছে তৃণমূলের। দেখবেন যে বিজেপি লোকেরা ঝান্ডা বাঁটতে পারছে না, সিপিএমের লোকেরা সেখানে ঝান্ডা ভর্তি করে দিচ্ছে। আমি নিজে আমতলাতে বিজেপি ঝান্ডা লাগালে খুলে ফেলে দিচ্ছে, সেখানে সিপিএমের এখনও গিয়ে দেখবেন সিপিএমের পুরো বাড়িপুরের জন্য ঝান্ডা ভর্তি। সেটিং তৃণমূলের সঙ্গে এই মমতা কেন সিপিএমকে ব্যাকআপ দিচ্ছে? যাতে তৃণমূল বিরোধী ভোটগুলোকে পারফেক্টেড হয়। এই যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি গ্রেফতার হতে পারে? না, এই মামলাতে তো গ্রেপ্তার হবে না। এই মামলাতে আপনার ওর নির্বাচনটা ক্যান্সেল হবে, এমপি পদটা খারিজ হবে, 6 বছর দাঁড়াতে পারবে না, ওখানে নতুন করে নির্বাচন হবে। এটা তো গ্রেপ্তারের বিষয় নয়। গ্রেপ্তার করা উচিত তো আপনার যে সমস্ত অফিসাররা দাঁড়িয়ে রয়েছে ওদের এগেনস্টে। আমি তো কয়েকজনের এগেনস্টে ভিজিলেন্সে কমপ্লেন করেছি, রাজীব কুমারের এগেনস্টে করেছি, আরিজ আফতাবের এগেনস্টে করেছি, যেটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, কী করে ওরা সার্টিফাই করলো আমি বোঝাতে পারছি। দেখুন, অভিষেকের কাছে কয়লা আর গরু পাচারের কোটি টাকা রয়েছে, হাজার কোটি টাকা। এই হাজার কয়লা গরু পাচারের টাকা কার পকেটে কীভাবে পড়ছে আপনি আমি জানবো কী করে? যারা পাচ্ছে তাদেরই অ্যাক্টিভিটিসে বোঝা যাচ্ছে, তাই না? না, তাহলে একটু অন্য প্রসঙ্গে আসি। এই যে মেসির ইন্ডিয়া সফর চলছে, সেখানে দেখা গেল হায়দ্রাবাদ এবং মুম্বাই সফলভাবে মেসিকে নিয়ে সফর করতে সফল হলো, এবং কলকাতা সেটা পারলো না, চরম বিশৃঙ্খলা সৃষ্টি হলো কলকাতায়। কলকাতায় পারবে কী করে? কার রাজত্ব চলছে? এখানে তো পিসে ভাইপো জিহাদি সরকার চলছে। এখানে এই যে ইমিডিয়েট এই যে এত কোটি টাকা কারা সংগ্রহ করলো, সেই টাকাটা কে এই প্ল্যানিংটা করেছে?
এবং এই যে পাবলিকে যে মানে কোটি কোটি টাকা যে ওরা কালেকশনটা করলো, এই টাকাটা দিয়ে ওরা কি কার তহবিলে ঢুকেছে, এটা কার ফান্ডে ঢুকেছে, কার অ্যাকাউন্টে ঢুকেছে, এটা নিয়ে ইমিডিয়েট ইডি আর ইনকাম ট্যাক্সের তদন্ত করা শুরু করা উচিত। এবং একটা জনস্বার্থ মামলা শুনছি যে আজকে করা হয়েছে, এবং আরও তো এদের বিরুদ্ধে মানে এরা এক একটা হচ্ছে মানে দেখলেন না চিট ফান্ডে কীভাবে এরাই করছে, তাই এটাকেও ধামাচাপা দিয়ে যাবে। আপনার মিডিয়া কিছুদিন ধরে লাফাবেন, আসল কালপিটার শাস্তি পাবেন, ঠিক আছে? শুধু এর পিছনেও রয়েছে মমতা আর ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। এই যে সংস্থাটা এই যে অ্যাডভার্টাইজমেন্ট করছে, সেই সংস্থাটা তো রয়েছে, তো তার সঙ্গে তো জড়িত আছে তো বীণা মিশ্র। তো বীণা মিশ্রকে অভিষেকেরই তো রাইট হ্যান্ড, অভিষেকেরই তো এই কয়লা পাচার গরু পাচার এই বীণা মিশ্রের সঙ্গে তো অভিষেকের যুক্ত রয়েছে। লালার যে 2200 পৃষ্ঠা চার্জশিট জমা পড়েছে তাতে বীণা মিশ্রের সঙ্গে অভিষেকেরও নামও রয়েছে। তার পিছনে সব জায়গায় ঘুরে ফিরে সে একই জায়গায় পিসি এবং ভাইপো। কী বললাম বুঝেছেন? সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী তারা মেসির সঙ্গে ছবি তুলেছে, তাদের পরিবারের লোকজন ছবি তুলেছে, কিন্তু কেউ এখনো পর্যন্ত নোটিশ পায়নি। শুধু নোটিশ পেয়েছে শতদ্রু দত্ত, তার ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে আরও 6 জন আয়োজক সংস্থারই মানুষকে আপনার কাকে নোটিশ দেবে? মমতা ব্যানার্জি যে রিলেটিভরা ছিল তাদেরকে? এটা কোনোদিন হয়? দেখুন, পলিটিক্যাল পাওয়ারে কেউ থাকলে সে তার পাওয়ারকে মিসইউজ করে। তাই মেসির সঙ্গে তারা যে ছিল এটা আমি ততটা করছি না, কারণ এইসব জায়গায় অন্য পার্টি থাকলে হয়তো তারাও করতো, কিন্তু বাকি জনগণকে যে ডিপ্রাইভ করেছে এটা ঠিক নয়। আমি বোঝাতে পারছি আপনার এই কথাটা। এবং ন্যাচারালি যে কিছু লোক তাকে যে ঘিরে রেখে দিল, তা তাদের এগেনস্টে করবেটা আপনি লড়বেনটা কী করে? যে মমতা ব্যানার্জি যে আসেন স্টেডিয়ামে, এটাও একটা ওর জানতো বিষয়টা, ওর মমতা ব্যানার্জির অজ্ঞাতে গাছের পাতা নড়ে না, সেখানে আপনি এটা মনে করবেন না যে উনি কিছু জানেন না, তাই না? এই যে অরূপ বিশ্বাস যাকে বলা হচ্ছে শুধু ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি আমন্ত্রিত ছিলেন, কুণাল ঘোষ এমনটাই বলেছেন যে ক্রীড়ামন্ত্রী হিসেবে আমন্ত্রিত ছিলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূলের কিছু সম্পর্ক নেই। সে সৈয়দ মুজতবা আলীর একটা আছে না যে আস্তে কন কর্তা ঘোড়ায় হাসবো, এই কুণালদার কথা শুনে সেটাই মনে হয় যে আস্তে কন কর্তা ঘোড়ায় হাসবো। হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, তিনি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করতে শিলান্যাসও করেছেন অলরেডি বেলডাঙায়। না ওইসব বহিষ্কারের সব নাটক। আপনি ইলেকশন শেষ হোক দেখবেন হুমায়ুনকে নিয়ে গিয়ে আমার মন্ত্রী করেছে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে মমতার একটা গেম প্ল্যান, যাতে ওনার বিরোধী, কারণ মুসলিমরাও তো অনেক সচেতন হয়েছে, রাষ্ট্রবাদী মুসলিম, এদের ভোট মানে টোটাল ভোটটা রাষ্ট্রবাদী মুসলমান বা তৃণমূল বিরোধী মুসলমানদের ভোটটা যেন সলিড কোনো এক জায়গায় না পড়ে। তো এইটাকে যত বেশি টুকরো করা যাবে, যেমন আইএসএফ কিছুটা নেবে, সিপিএম কিছুটা নেবে, রাষ্ট্রবাদী মুসলমানদের ভোটটা বিজেপি পাবে, তো এরকম যদি হুমায়ুনকে খাড়া করা যায় সেখানে কিছু ভোটটা আসবে। আর হুমায়ুনের অ্যাঙ্গেলটা দেখুন, হুমায়ুন বলছে বাবরি মসজিদ, মসজিদ কাকে হলো? মসজিদের ডেফিনেশনটা কি? হিন্দুরা তো যায় না, মুসলমানরাও যায় না, মসজিদ হতে গেলে তাতে 4টে মিনার থাকতে হবে। তা অযোধ্যায় যেটাকে ভাঙা হয়েছিল ওইটা বাবরি মসজিদ কোথায়? ওইটা তো একটা স্মৃতিস্তম্ভ। ওইটা বাবরের যে সেনাপতি মীর বাকি, সে রাজা বিক্রমাদিত্যের মন্দিরটাকে ভেঙে ওখানে বাবরের নামে স্মৃতিস্তম্ভ করে, ওই জন্য এটা হচ্ছে 3টে গম্বুজ, ওতে কোনো মিনার নেই, ওতে কোনো অজু করার স্থান নেই। অজু করার স্থানটাও দরকার মসজিদ হতে গেলে। আর ওইটা সুপ্রিম কোর্টের অর্ডারে ওখানে রাম মন্দির হয়েছে। এখন হুমায়ুন যে এটা করতে চাইছে ওখানে বাবরি মসজিদ কেন? ও কি বাবরের সন্তান নাকি? ওর বাবা তো আলাদা। বাবরের তো মোগলদের রক্ত তো হুমায়ুনের শরীরে নেই। এতে ইতিহাসে সে হুমায়ুন নয়, ওইটা ও মসজিদ করুক, মসজিদে কোনো আপত্তি নেই। হাজার হাজার মসজিদ আছে, মন্দির আছে, না হয় একটা দুটো বাড়বে, তাতে কি এসে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে বাবরের নামে করা যাবে না। আমি ববই বলে যাচ্ছি, বাবরের নামে করতে দেবো না। তার জন্য যত লিগাল স্টেপ নিতে হয় আমি দেখব। অলরেডি আমি শুরু করে দিয়েছি, আপনারা 2-3 দিন পরে জানবেন। যেটা বিষয় হচ্ছে যে এখন বিষয়টা হচ্ছে যে মমতা ব্যানার্জির সঙ্গে কী করে জড়িত। প্রথম কথা হচ্ছে যে মসজিদ বা মন্দির করতে গেলে তাহলে ওয়েস্ট বেঙ্গল রিলিজিয়াস যে সাইটস অ্যাক্ট আছে 1985-এ, সে অনুযায়ী আপনার সেকশন 5(1) অনুযায়ী আপনার ডিএমের পারমিশন নিতে হয়। তার ডিএমটা কার? মমতা ব্যানার্জির। তাহলে পারমিশন দিলেও মমতা দেবে, পারমিশন না দিলেও মমতা দেবে। তাহলে মসজিদ হলেও মমতা লায়াবিলিটি, মসজিদ না হলেও মমতা লায়াবিলিটি। এখানে বাইরের লোকের কিছু নেই। মমতা যতই নিজেকে দেখাক যে ওর সঙ্গে জড়িত নেই, সেটা এক্সপোজ আমরা করব। এছাড়া আপনার সুপ্রিম কোর্টের অর্ডার আছে, কেরালা হাইকোর্টের অর্ডার আছে, সেখানে মসজিদ ওইভাবে করা যাবে না ডিএমের পারমিশন ছাড়া। আপনি আপনার নিজের জায়গাতেও মসজিদ মন্দির করতে পারবেন না, তার জন্য ডিএমের অনুমতি দরকার। এছাড়াও এই যে হাজার হাজার কোটি কোটি টাকা আসছে বিদেশ থেকে, আসছে না কোত্থেকে আসছে, এই টাকার উৎস কই, কারা দিয়েছে, তাদের প্যান আছে কিনা, এ নিয়ে অলরেডি আমি ইডি এবং ইনকাম ট্যাক্সে কমপ্লেন করে দিয়েছি।
আমাদের জানা দরকার আছে যে এই টাকাগুলো কারা ডোনেট করছে, তাদের দেশদ্রোহী কোনো অর্গানাইজেশনের সঙ্গে তারা যুক্ত আছে কিনা। আমি বোঝাতে পারছি কথাটা। শুধু এদের ছাড় নেই, ওখানে বাবরি নামে কোনো মসজিদ হবে না, এটা জেনে নেবেন। এবং ওইটা হচ্ছে এগ্রিকালচার ফিল্ড। এগ্রিকালচার ফিল্ডকে অত সহজে কনভার্সন করা যায় না। ওখানে রয়েছে আমন ধানের চাষের জন্য ওই জমি। আমি জমি রেকর্ড কাগজপত্র সব তুলে নিয়েছি। এটা অনেকের কাছে এই তথ্যটা নেই, আমার কাছে আছে। আমি অলরেডি কমপ্লেন করে দিয়েছি। আমি কয়েকদিনের মধ্যে আমি ফাইল করছি হাইকোর্টে। এটা আমি করতে দেবো না বাবরি নামে। না, এই যে বাবরের যে কদর্য ইতিহাস আমরা জানি, এই বাবরকে সামনে রেখে কি হিন্দুদের কোনোভাবে ভয় দেখানোর চেষ্টা করছে না, এটা একটা মুসলিমদের, একটা জিহাদি মুসলিমদের একটা কনসোলিডেটেড ভোট। এটা সৃষ্টি করা হচ্ছে অ্যাকচুয়ালি এসআইয়ের ফলে জিহাদিরা খুব ভয় পেয়ে গেছে। এইটাকে ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য এই জিনিসটাকে তোলা হয়েছে। প্লাস হচ্ছে তৃণমূল বিরোধী এবং মুসলিমদের, তৃণমূল বিরোধী মুসলমানদের ভোটটাকে আরও যাতে বাইফার্কেটেড বা ট্রাইফার্কেটেড করা যায়, এটাই মমতার প্ল্যান। স্যার, একদম শেষ প্রশ্ন। হুমায়ুন কবির প্রথমে বলেছিল রেজিনগর এবং বেলডাঙ্গা থেকে তিনি জিতবেন এবং মমতা ব্যানার্জির দলে নাকি তিনি আবার জামাই আদরে ঢুকবেন। তারপর আবার অন্যদিকে বলছেন যে মমতা ব্যানার্জিকে হারাবেন, ফিরহাদ হাকিমকে 30,000 ভোটে হারাবেন। হুমায়ুন কবিরের কিচ্ছু নাই, ভুসিমাল কিচ্ছু নেই। যা কিছু, যার অ্যাক্টিভিটিস যা বলছে সব মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পুরো কথাতে ওরা চলছে। কি বলছে বুঝেছে? মা বেটা যা বলে দেবে হুমায়ুন তাই শুনবে।